দুঃখিত, নেট প্রবলেমের কারণে লাইনটা কেটে গেছে, আপনারা দেখতে থাকুন। এ হলো মূলত লক্ষ্মীপুর সদর হসপিটালের মহিলা ওয়ার্ডের পরিস্থিতি। এত বেশি লোক জীবাণু বেড়েছে। আল্লাহ সকলকে সুস্থ দান করুন, আমিন। এরপরে আমরা যাচ্ছি এখন আই সিলেকশন ওয়ার্ড। মহিলা পুরুষ দাঁড়িয়ে ওয়ার্ড। কি ভয়াবহ অবস্থায়। রোগীর অভাব নেই হাসপাতালে। জি, সিস্টারদেরকে বলেন চ্যালেঞ্জ না চললে তো সিস্টাররা দেখবে, আমরা তো আর কিছু করতে ওই যে সাবেটা অফ করে রাখেন। হ্যাঁ, এটার নিচে দিকে নামাই সাবেটা অফ করে রাখেন। এখন বন্ধ, চলবে না। দেখি সিস্টার কি বলছে আপনাকে। কোন সিস্টার দেখি, আসুন তো। দেখেছেন, শুনেছেন আপনারা একটি রোগীর গার্ডিয়ানের মুখে কি বলছেন ওনারা। কে কোথায়? তারপরে পুরুষ মানুষকে কেন ডাকেন? এরা কি সিস্টার? এখানে সিস্টার হচ্ছে ওনারা, আপনারা আউটলুককে কেন ডাকেন? আপু, যে ওনাদের স্যালাইনটা মনে হয় চলতেছে না, কারা ডাকছিল বলতেছে পরে সমস্যা হলে যাবে। এখানে কে আছে? আপনি কি এখানে না ওইখানে? আপু, উনি মনে হয় ওয়ার্ড বয়কে বলছিল ওনার রোগীর মনে হয় স্যালাইনটা চলে না। না না, মহিলা বড়। কারে বলছে? আপনার সিস্টারের কথা কেন বলেন? আপনাকে বলছে আউটলুক। আপনি কাকে বলছেন? বলবেন সিস্টারকে। আউটলুকে কেন বলেন? না, উনি নাকি বলছে যান সময় হলে আসবো, এ ধরনের কথা কি বলেন? কারণ আপনারা এটা চিন্তা করতে হবে, ওনারা 2-3 জন সিস্টার ডিউটি করেন, রোগী আছে মিনিমাম এখানে 70-80টা। ওনারা 2 জন মানুষ কজনকে সাপোর্ট দেবে? যান, ওনার সাথে যান। রোগীর পেশেন্টরাও অনেক সময় উল্টাপাল্টা আবল কথা বলে। যারা দায়িত্ব আছে তাদেরকে না বলে আউট লোকদেরকে বলা হয়। দেখুন, এই মহিলা রোগীগুলো আসলে বাইরে বারান্দায় থাকতে হয়। রোগীরা খুব চাপ করছে হসপিটালে। অপারেশন থিয়েটার।
কি রে কি সে তো মানুষ দেখা গে দিতে তো মানুষ 500 করে দিন স্যার 205 নাম্বার 105 205 500 করে দিন এই 500 করে দিন আমরা এখন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে একটা পুরুষ মেডিসিন এবং সার্জারি ওয়ার্ডের দিকে যাচ্ছি। দেখুন কি অবস্থা রুগীদের। হাসপাতালে রুগীর অভাব নেই, আর মূলত হচ্ছে এখানে একটি ওয়ার্ড বন্ধ রাখার কারণে, চারতলায় মেডিসিন এবং সার্জারি মহিলা ওয়ার্ডকে বন্ধ রাখার কারণে ওই রুগীগুলোকে বারান্দাতে রাখা হয়েছে। ওইখানে নাকি আইসিইউ ট্রিট করতেছে। এটা পুরুষ মেডিসিন ওয়ার্ড। কিরে ভাইয়া কি অবস্থা? ভালো একটু দেখতেছি। বন্যার পানিতে এত রোগ বেড়েছে, বিভিন্ন দিকে ময়লা আবর্জনা পানি একত্রিত হয়ে যাওয়াতে অনেক রোগ বেড়ে গেছে পানির কারণে। আল্লাহ আপনি সকলকে সুস্থ দান করুন, আমিন। এ হচ্ছে সরকারি হসপিটালের পেইং বেড। ঘুমের ইয়াতে যায় হ্যাঁ ওরা আপনার জায়গা দিচ্ছে এটা মানে ঘুমের লাগে হলো পুরুষ সার্জারি ওয়ার্ড। ইয়া চলুন আমরা আস্তে আস্তে একটু মহিলা গাইনি ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডগুলো একটু ঘুরে দেখি। আন্টি দেখি হলো মহিলা গাইনি ওয়ার্ড। দেখুন এই হলো মহিলা গাইনি ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড, সবাই একত্রিতভাবে আছে। কি অবস্থা, কি পরিস্থিতি আছে দেখুন। রোগীর কোনো অভাব নেই, চারিদিকে শুধু রোগী আর রোগী।
এই জ্যামের ভিতরে আপনি এগুলো বিক্রি করার জন্য এখানে আসা লাগে? হ্যাঁ, দেখুন একটা সিটও নেই, একটা কোণের মধ্যে 3-4টা ফুল বাচ্চাকেও রাখা হয় চিকিৎসার ক্ষেত্রে। এ হলো মহিলা গাইনি ওয়ার্ড, যেহেতু এখানে আমাদের মা বোনরা আছেন তাই ভিতরে আমরা ঢুকলাম না। এবার দেখুন শিশু ওয়ার্ডের কী পরিস্থিতি। দেখছেন, দেখতে পাচ্ছেন, আশা করি একটা সিটে 3-4টা বাচ্চাও আছে। ভয়াবহ অবস্থা আমাদের লক্ষ্মীপুর সদর হসপিটালে, রোগীর অভাব নেই, এত চাপ রোগীকে জায়গা দেওয়ার মতো অবস্থান হসপিটালের নেই। এ ওয়ার্ডটাও গাইনি ওয়ার্ড, ঢুকলাম না সেদিকে, যেহেতু আমাদের মা বোনেরা আছেন সেখানে, সেদিকে আর ঢুকলাম না। আমরা এবার একটু গাইনি অপারেশন থিয়েটারটা একটু ঘুরে দেখি কী পরিস্থিতি সেখানে। আচ্ছা, আমাদের গাইনি অপারেশন থিয়েটার যেদিকে বলে সেটা, এখানে দুজন ডাক্তার বসেন, শিশু ডাক্তার এবং শিশু ডাক্তার নাসিরুজ্জামান এবং ডক্টর অজয় মজুমদার, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি। এরপরে আপাতত এখানে আর কোনো রুগী নেই, রুগী আছে মানে রাখার মতো কোনো জায়গা নেই। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা এতটুকু সময় ধরে দেখতে পেয়েছেন আমাদের লক্ষ্মীপুর সদর হসপিটালের পরিস্থিতি কী অবস্থাতে আছে। রুগীর অভাব নেই, কিন্তু রোগীর রাখার মতো জায়গা নেই। এটা 250 বেডের হসপিটাল, এখনো হয়নি চালু। এখনো আমাদের লক্ষ্মীপুর সদর হসপিটাল 100 শয্যায় আছে। লক্ষ্মীপুর সদর পুরো হসপিটালে যতগুলো অপশন আছে সব অপশন মিলিয়ে 100 বেডের হসপিটাল, কারণ এটা গভর্নমেন্টভাবে 100 বেডই পাস করা হয়েছে। এখন এবার আমরা আস্তে আস্তে হসপিটাল থেকে বেরোচ্ছি। এ হলো আমাদের টিকিট কাউন্টার, মহিলা কাউন্টার। 15-20 মিনিট আগে এখানে প্রচুর জ্যাম ছিল, অনেক রোগী ছিল। এখন আস্তে আস্তে মোটামুটি রোগীর চাপ কমেছে, কেননা আউটডোরে ডাক্তার তো বসে নেই পর্যন্ত, সেই কারণে অনেক রুগী নেই। কিরে, কি অবস্থা? আচ্ছা ভাই, দেখুন এখনো সিরিয়ালে ডাক্তার দেখার জন্য কত রুগী সিরিয়ালে দাঁড়িয়ে আছে।
এসেছি, হসপিটালের নিচে আছি আমি এখন। দেখুন, এই হলো আমাদের 100 শয্যা হসপিটাল, লক্ষ্মীপুর জেলা সদর হসপিটাল, 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল লক্ষ্মীপুর। আমাদের এই হসপিটালে টোটালি 100 শয্যা, বশিষ্ঠ হসপিটাল। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের হসপিটালের কিছু অংশ। এক পর্যায়ে বলতে গেলে পুরো অংশগুলোই দেখেছেন আমাদের হসপিটালে কি পরিস্থিতি। আপনার এখানে আমাদের এই লক্ষ্মীপুর সদর হসপিটালে মহিলা ওয়ার্ড, মহিলা গাইনি, সার্জারি, মেডিসিন, অর্থোপেডিক, পুরুষ সার্জারি, মেডিসিন এবং ইত্যাদি, শিশু আইসোলেকশন, শিশু ডায়রিয়া, শিশু মেডিসিন, টোটাল যত রোগ আছে আমাদের এই হসপিটালে আপনারা দেখতে পেয়েছেন। মিনিমাম অন্তত এখনও রানিং 250 থেকে 300 পেশেন্ট আছেন। কিন্তু টোটাল হসপিটালটাই হচ্ছে আমাদের সর্বমিলে সব মিলিয়ে আমাদের 100 বেড, মানে 100 জন রোগীকে বেড দেওয়ার মতো হসপিটাল। কিন্তু লক্ষ্মীপুর জেলা এত বড় একটি জেলা, 4টা থানা নিয়ে অথবা বেশিরভাগই 4টা ইউনিয়ন নিয়ে, 4টা থানা নিয়ে একটা হসপিটাল। হ্যাঁ, এই হসপিটালের মূল হেডকোয়ার্টার এটা। তো এই হসপিটালের রোগীর এত চাপ, সেখানে 100 বেডে কি হয়? কেননা যেহেতু এটা লক্ষ্মীপুর জেলা সদর হসপিটাল, সেখানে 100 বেড পাস করানো হচ্ছে। তো কি হবে মাত্র 100 বেড দিয়েই? এখনই 100 বেডের মধ্যে রুগী আছে নর্মালি 3 থেকে 350 বা 3 থেকে 400 মতো টোটাল পুরো হসপিটালে। সে জায়গায় এখানে মাত্র 100 শয্যা হসপিটাল। এবং আমি আপনাদেরকে এবার আমাদের নতুন যে ভবনটি হসপিটাল হচ্ছেন, দেখুন সেই ভবনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভবনটি কবে চালু হবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই ভবনটি কাজ কমপ্লিট হওয়ার কথা 2022 সালে, সম্ভবত 2022 সালে হসপিটালের কাজটি শেষ হওয়ার কথা। 100 থেকে 250 বেডের হসপিটাল হচ্ছে, কিন্তু 22 চলে গেল, 23-এ বললো হসপিটাল চালু হবে, 23 চলে গেল, 24-এ বললো যে হসপিটাল চালু হবে, নতুন ভবনগুলো চালু হবে, 24 চলে 23ও গেল, 24-এ এখন চলে যাচ্ছে। আদৌ 25-এও হসপিটাল চালু হবে কি না সেটা আল্লাহ ভালো জানেন, আমরা আসলে বলতে পারি না। হসপিটাল ম্যানেজমেন্টের দায়িত্বে যেনারা আছেন সেটা ওনারাই ভালো জানেন আদৌ হসপিটালটা কবে চালু হবে। কেননা ওই যে হসপিটালের কন্ডাক্টর যারা আছেন বা হসপিটালের টেন্ডারগুলো যারা নিয়েছেন, এই হসপিটালের টেন্ডারটা নিয়েছেন সত্য মিথ্যা জানি না, আমি যতটুকু শুনেছি, যতটুকু জানি, সবাই বলতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা, যার নাম শামীম ইস্কান্দার মির্জা, তিনি এবার রামগতি আসন থেকে নির্বাচন করেছিলেন। তো এই কাজটাই ওনারাই এই টেন্ডারটা পেয়েছেন এবং শামীম সাহেবের পরেই এই টেন্ডারটি ইসমাইল সাহেব নামে আরেকজন কন্ট্রাক্টর আছেন, এখন উনিই কাজ চালাচ্ছেন, কাজের সকল কিছু উনিই করতেছেন। যাকে কিছু বাকি আছে সে বাকি কাজগুলো এখন উনিই করতেছেন দীর্ঘ 2 বছর যাবৎ, আমি যতটুকু জানি। যাক, আসলে শামীম ইস্কান্দারকে ওবায়দুল কাদের কি হয় অথবা ইসমাইল সাহেবকে কার কি হয় সেগুলো আসলে দেখে আমার তো কোনো কাজ নেই, আমি সাধারণ একজন মানুষ, আমি সেগুলো দেখে কি করব। তবে আমি বলতে চাই আমাদের এই লক্ষ্মীপুর জেলা সদর হসপিটালটাকে
500 শয্যায় বেড করার জন্য, কেননা এখানে আইসিইউর প্রয়োজন আছে, এনআইসিইউর প্রয়োজন আছে, স্ক্যানও আছে আমাদের সদরেই, কিন্তু এখানে এখন আইসিইউ নেই। আইসিইউর জন্য তৈরি করা হচ্ছে, এবার কবে হবে সেটা তাও আল্লাহ ভালো জানেন। যেই মহিলা পেশেন্টগুলো আপনারা দেখেছেন, সার্জারি, মেডিসিন, এই পেশেন্টগুলো ছিল মূলত এই চারতলায়। চারতলায় পুরোটাই ছিল মহিলা সার্জারি এবং মেডিসিন ওয়ার্ড। সেই ওয়ার্ডটাকে বন্ধ করে এখন পূর্ব পাশে এই দোতলাতে দেওয়া হয়েছে, অপর পাড়ে মহিলা সার্জারি এবং মেডিসিন দেওয়া হয়েছে পেশেন্টদের জন্য। তো চারতলাতে নাকি শুনলাম আইসিইউ অথবা আইসি সেকশন করার জন্য করতেছেন। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনিয়াররা আসলে কিভাবে করেছেন সেটা ওনারাই ভালো জানেন। ওনাদের মাথায় যে জ্ঞান বুদ্ধি আছে সেটা তো আমাদের থাকা সম্ভব না, কারণ ওনারাই ভালো জানেন। ওনারা অনেক ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেই ইঞ্জিনিয়ার হয়েছেন। তবে সাধারণত আমি সাধারণ মানুষ হিসেবেই বা এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, লিফটটা ওনারা যেখানে করেছেন, দেখুন ওনারা রাস্তার পাশেই লিফটের জন্য কাজ করেছেন। রাস্তা প্রায় অর্ধেক বন্ধ করে দিয়ে ওনারা সেখানে লিফট নির্মাণ করেছেন, যেখানে আমার জানা মতো লিফটটা করার জন্য আরও অনেক জায়গা পড়ে আছে। সেই জায়গাতে ওনারা লিফটটা না করে এই যে দেখুন অর্ধেক রাস্তা ব্লক করে ওনারা এখানে লিফটটা নির্মাণ করেছেন। লিফটের কাজ এখানে করতেছেন। কেন লিফটটা এখানে দিয়েছেন সেটা ওনারাই ভালো জানেন, আমি জানি। লক্ষ্মীপুর বাজার করছে বাইরে ক্যালসিয়াম সোডিয়াম কার কাছে আছে ভাই? এত কথা সার্জিক্যাল চাইছি তাহলে ওই সিস্টারের বাইরে যে ডাক্তারে দিছে ডাক্তারে করতে হইব। আপনারা দেখতে পারতেছেন এই পরিস্থিতি। এই যে লিফটের অপর পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটায় অর্ধেক রাস্তা বন্ধ করে দিয়ে এখানে লিফটের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। ওনারা এখানে লিফট দিচ্ছেন, এখানে লিফটটা হবে দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গাটা কেন বন্ধ করে দিয়ে ওনারা রাস্তার উপরেই লিফট নির্মাণ করেছেন সেটা ওনারাই ভালো জানেন, আমি জানি না। ওনাদেরই জ্ঞান, সেটা ওনারাই ভালো জানেন। কোন জ্ঞানে ওনারা এত জায়গা পড়ে থাকতেই এখানে রাস্তার উপরে লিফট বসাচ্ছেন সেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, এত কিছু আমি বলে তো আর আমার লাভ হবে না, আমি ছোট মানুষ। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি কোন পরিস্থিতি ওনাদের এখন আছে। এবং আমার জানা মতো দীর্ঘ 30 থেকে 35 বছর আমি যতটুকু জানি, এই লক্ষ্মীপুর সদর হসপিটালে এখনো মিনিমাম ডাক্তার এবং স্টাফ নার্স থেকে শুরু করে সরকারি যত কাজকর্ম, যত স্টাফের জায়গায় সদর হসপিটালে আছেন, অথবা এই সদর হসপিটালে না, সারা বাংলাদেশে এটা গভর্নমেন্ট হসপিটালে চাকরিজীবীদের জন্য যতগুলো পোস্ট আছে, ওই পোস্টের মধ্যে কিছু নার্স যোগ হয়েছেন, কিছু ওয়ার্ড বয় যোগ হয়েছেন, কিন্তু কতজন যোগ হয়েছেন আমি জানি না। তবে অনেক ডাক্তারই আমাদের এই হসপিটালে নেই। কারণ আমি এটা জানি যে দীর্ঘ 30-35 বছর থেকে আমাদের এই লক্ষ্মীপুর সদর হসপিটালে মেবি 135 থেকে 150টি পোস্ট খালি আছে। এই পোস্টে নিয়োগ দেওয়া হচ্ছে না।
পোস্টে লোক নিয়োগ দেওয়া হচ্ছে না, লোক আসতেছে না। কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, কেন লোক আসতেছে না, সেটা আমি আসলে জানি না, আল্লাহ ভালো জানেন। তো আপনারা আমার ভিডিওটি দেখে এর মধ্যে কোন কোন জিনিসগুলো একটা গভর্নমেন্ট হসপিটাল হিসেবে 100% প্রয়োজন, আপনারা আমার ভিডিওটি দেখে চিত্র আকারে সেটি কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এত বড় হসপিটাল, দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের এই হসপিটালে একজন নাক কান গলার ডাক্তার নেই, মানে ইএনটি ডাক্তার যাদেরকে বলে, আমাদের এই হসপিটালে ইএনটি ডাক্তার নেই। এবং আমাদের এই হসপিটালে দীর্ঘ কয়েক বছর যাবৎ চক্ষু চিকিৎসক কোনো ডাক্তার নেই। চর্মরোগের ডাক্তার আগে ছিল একজন, উনি যাওয়ার পরেই কিছুদিন গ্যাপ ছিল, কয়েক বছরই গ্যাপ ছিল। কয়েক বছর গ্যাপ থাকার পরে গত 2-3 বছর আগেই একজনের পোস্টিং হয়েছে, ডাক্তার শোয়েব হোসেন সাহেব। মাঝখান দিয়ে আবার মনে হয় উনি ট্রেনিংয়ে গেছেন অথবা এখান থেকে ট্রান্সফার হয়েছেন, সেটা আমার আসলে পুরোপুরি জানা নেই। পুনরায় উনি এখনও আবার আছেন, এখনও হসপিটালে আছে, এখন আমাদের হসপিটালে আছে। কিন্তু আমাদের এখানে অর্থোপেডিক কোনো ডাক্তার ছিল না দীর্ঘ কয়েক বছর। যাই হোক, এখন মোটামুটি একজন আছেন, অর্থোপেডিক আছেন, সার্জারি আছেন, গাইনি আছেন, মেডিসিন আছেন। তবে অনেক পোস্টে এখানে খালি আছেন আমাদের এই হসপিটালে, অনেক পোস্ট, এখনো অনেক ডাক্তারের পোস্ট খালি আছে, এখানে অনেক ডাক্তার নেই। তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন কাকে জানাবো, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ে কে দায়িত্ব আছে আসলে আমার জানা নেই। তো আমি রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের সরকারি হসপিটালগুলোতে যে যে পোস্টগুলো খালি আছেন, আপনারা সেই পোস্টগুলো পরিপূর্ণ করার জন্য চেষ্টা করুন। কারণ এটা আসলে মানুষের সেবার জন্য, মূলত কিন্তু এটা মানুষের সেবার জন্য, তাই না? তাহলে সেই সেবা ক্ষেত্রে যদি এত গ্যাপ থাকে, তাহলে মানুষ সেবা নেবে কোথায়? যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা সেবা নেওয়ার জন্য বিভিন্ন হসপিটালে যেতে পারবে, প্রাইভেটে যেতে পারবে, অথবা বাংলাদেশে অনেক বড় বড় হসপিটাল আছে, অনেক জায়গায় যেতে পারবে। কিন্তু অসহায় মানুষ যারা সদর হসপিটালে আসেন, তারা কোথায় যাবে? এমনও মানুষ হসপিটালে আছেন, দৈনিক হয়তো 200-500 টাকা ইনকাম করেন, ঠিকমতো নিজের সংসারে চালাতে পারেন না, উনি প্রাইভেটে গিয়ে চিকিৎসা করাবে কোত্থেকে? লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ বাংলাদেশে এমন আছেন আমার জানা মতো। বাকিটা আপনারা বিবেচনা করবেন। ও সাধারণ মানুষের প্রতি একটু সহানুভূতি হবেন আশা করি, কেননা আমাদের বাংলাদেশটা সবাই বলে আর কি গরিব রাষ্ট্র, কিন্তু আসলে আমি সেটা বলবো না, বাংলাদেশ গরিব রাষ্ট্র না। বাংলাদেশ আসলে অনেক ধনী রাষ্ট্র, কিন্তু কিছু জালিম এবং জুলুমবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য আমাদের দেশ গরিব দেশ হয়ে আছে। যে টাকা সরকারি বিভিন্ন খাতে প্রতি বছর আত্মসাৎ করা হয়, আমার 2-4টা খাতের কথা, 2-4টা খাতের কথা মনে আছে, বা গভর্নমেন্ট 2-4টা সাইডের কথা আমার মনে আছে। কিছু কিছু গভর্নমেন্ট আছে যেখানে গভর্নমেন্টের কিছু কিছু কাজ আর কি, যে সাইটগুলো আছেন অমুক তমুক আমি না আসলে কোনোটার নাম প্রকাশ করব না, কারণ আমি 2-4টার সাথে আমি মিশেছি এবং আমি মিশি, ওদের অনেক কাজ আমি দেখি, সেগুলো আমার জানা আছে, আমি দেখেছি। এমনও আমি দেখেছি একটা সরকারি চাকরির জন্য 10-12 লাখ টাকা, 13 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে, কিন্তু বেতন কত?
সে চাকরিটার বেতন 20,000, 22,000, 13,000, 15,000, 25,000। এই 10-12 থেকে 25,000, 30,000 টাকা বেতনের চাকরির জন্য 10 থেকে 20-25 লক্ষ টাকাও ঘুষ দিতে হয়েছে, এমন বেশ কিছু খাত আমার জানা আছে। আমি দেখেছি, আমি শুনেছি, এবং কোনো না কোনোভাবে ওই খাতগুলোর সাথে আমি পরিচিত হয়েছি। তো সেই সুবাদে আমি বলি, যে হারে বাংলাদেশ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে, বাংলাদেশের টাকা পাচার করা হয়েছে, সেই টাকাগুলো একটা সরকারি সেক্টরে যেই দুর্নীতি করা হচ্ছে, সেই দুর্নীতিগুলো থেকে, মানে টোটাল এক পর্যায়ে বলতে গেলে সারা বাংলাদেশের যত সরকারি সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে যেই দুর্নীতি সারা বাংলাদেশে প্রত্যেকটা সরকারি সেক্টরে করা হচ্ছে, ওই দুর্নীতির টাকাগুলো যদি তাদের কাছ থেকে ছিনিয়ে আনা হয় বা তাদের কাছ থেকে ওই টাকাগুলো যদি উদ্ধার করা হয়, আমার জানা মতো বাংলাদেশের যদি 18-20 কোটি মানুষ থাকে, তাদেরকে কয়েক বছর বসিয়ে খাওয়াতে পারবে। তাহলে বলুন, আমাদের বাংলাদেশ কি গরিব দেশ? না, আমাদের বাংলাদেশ গরিব দেশ না। একটা জায়গায় হিসেব করেন, প্রত্যেকটা সরকারি সেক্টরে সারা বাংলাদেশে কি ন্যূনতম যতগুলো সরকারি সেক্টর আছেন, প্রত্যেকটা সেক্টর মিলিয়ে গড়ে কি ন্যূনতম বছরে 2-4-5 হাজার মানুষ নিয়োগ দেওয়া হচ্ছে না? অবশ্যই হচ্ছে। হয়তো কোনো বছর লাখও নিয়োগ দেওয়া হচ্ছে, সকল সেক্টর মিলিয়ে। আপনি ন্যূনতম একটি সেক্টরে এভরিথিং, সকল সেক্টর মিলিয়ে 20 লাখের প্রয়োজনে, 50 লাখের প্রয়োজনে, 10 লাখের প্রয়োজনে, 30 লাখের প্রয়োজনে, 25 লাখের প্রয়োজনে, প্রত্যেকটা সেক্টরে ন্যূনতম 5 লক্ষ টাকা করে ধরুন। তাহলে একটি লোকের কাছ থেকে যদি ন্যূনতম 5 লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশে প্রতি বছরে কত লোক নিয়োগ দেওয়া হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, এবং সেই সব লোকদের টাকা হিসেব করলে টাকার এত পাহাড় হয়ে যাবে, যে টাকা দিয়ে সারা বাংলাদেশ 2-4 বছর বসিয়ে, বাংলাদেশের মানুষকে বসিয়ে খাওয়াইলেও টাকা শেষ হবে না। সেটা আপনারা যারা আছেন, আপনারা বিবেচনা করুন। আমার বিবেচনা করার মতো অপশন নেই। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি কি বলবো, আপনারা এমনও দেখেছি বাংলাদেশে এমনও শিল্পপতিরা আছেন যাদের এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত অট্টালিকা, ধন সম্পদ বেশ কিছু মানুষের আছে। তাদের যে অর্থ সম্পদ আছে, সে অর্থ সম্পদ দিয়ে আগামী কয়েক প্রজন্ম যদি বসেও খায়, তারপরেও তাদের অভাব বলতে কোনো কিছু দেখা দেবে না। সেটা কয়েক প্রজন্ম বসে খেলেও তাদের অর্থ সম্পদ শেষ হবে না। কিন্তু এখন তারাও চিন্তা করতেছেন, আমার যে অর্থ সম্পদ আছে, সে অর্থ সম্পদ দিয়ে আমি অনায়াসে বসে বসে পায়ের উপরে পা তুলে খাবো। দেশের মানুষ কি হলো, সেটা দেশের মানুষের বিষয়, সেটা আমার বিষয় না, আমার দেখার বিষয় না। হ্যাঁ ভাই, কি করবেন ভাইয়া আপনারা এইসব টাকা পয়সা দিয়ে? বলতে পারবেন কত টাকা হলে পৃথিবীর বুকে এমন একজন মানুষ আছেন যিনি প্রকাশ করবেন যে হ্যাঁ, আমার এত টাকা হলে আমার আর কখনো টাকা লাগবে না, আমি আর কখনো অসৎ পথে ইনকাম করতে যাব না, অসৎ পথে রুজি করতে যাব না? বলতে পারবেন এমন কেউ আছেন? আমার মনে হয় না। পৃথিবীর বুকে একজন মানুষ আছেন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দান করুন।
ভালো মন্দের বুঝার তৌফিক দান করুন, আমিন। সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ পাকের কাছে দোয়াই করি। এবং আপনারা সবাই আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, আমার আইডিটাকে বেশি বেশি করে সবাই ফলো করুন, হাইলাইটস করুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ পারভেজ, দৈনিক স্বাধীন নিউজের জেলা প্রতিনিধি। আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।